নমস্কার বন্ধুরা, তিতলির ইচ্ছে ডানায় আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। এবারে আমাদের গন্তব্য হলো মধ্যপ্রদেশের খাজুরাহ। হাওড়া স্টেশন থেকে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে যাত্রা করতে করতে আমাদের দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আগের ব্লগেই বলেছিলাম যে দিদি আর ভাইয়ের বড় ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর সেটা শেষ মুহূর্তে এসেই পড়ল। যদি আপনারা কেউ আমার আগের ভিডিও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দেওয়া রইল, চাইলে ঘুরে আসতে পারে। ট্রেনে উঠেই দিদি আর ভাইয়ের খেলা শুরু হয়ে গেল। দিদি খালি চামচ আর বাটি দিয়ে রান্না করে, জিজ্ঞেস করলেই বলে কি রান্না করছে, মাংকো। আর সেই মাংকো সবার আগে ভাইকে দিয়ে শুরু করে খাওয়ানো। তারপর একে একে যেই চাইবো সবাইকে খাওয়াবে। খেলাধুলা, হাসি কান্না এই খুদেদেরকে নিয়ে ট্রেনের সন্ধ্যাটা আমরা বেশ ভালোই কাটিয়ে দিলাম। রাত পেরোতেই আমরা তাড়াতাড়ি নেমে পড়লাম সাতনা স্টেশনে। খাজুরাহোতে হোটেল রুম আমাদের আগে থেকেই বুক করা ছিল, কিন্তু কোন গাড়িতে সেখানে যাব সেই গাড়িও আমরা ঠিক করি ট্রেনে বসে বসে। ইন্টারনেটের যুগে এবং ঘোরাঘুরির বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেখান থেকেই আমরা এই ড্রাইভারের নাম্বার পেয়ে যাই। ব্রেকফাস্টটা আমরা ট্রেনেই সেরে নিয়েছিলাম, কারণ সাতনা স্টেশন থেকে নেবেই খাজুরাহ পৌঁছতে বেশ 3-4 ঘন্টা টাইম লেগেই যায়। আর চলতি পথে খাওয়ার দোকান নেই বললেই চলে। লাঞ্চের জন্য আমরা এই জাঙ্গল রিট্রিটে দাঁড়াই, কারণ রাস্তায় প্রচুর ধুলো আর ওপেন ধাবা স্টাইলের রেস্টুরেন্টগুলোতে বাচ্চাদেরকে নিয়ে খেতে বসতে আমাদের ঠিক ইচ্ছা হচ্ছিল না। এর মধ্যে একমাত্র এই রেস্টুরেন্টেই একটু পছন্দসই হয়েছিল। আর তুর্যবাবুর হাসি দেখো। লাঞ্চ করে হোটেলে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে গেল। হোটেলে ঢুকেই জিনিসপত্র রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম মিউজিয়াম দেখতে, আদিবার্থ ট্রাইবাল মিউজিয়াম। আমরা যেখানে হোটেলে ছিলাম খাজুরাহের মেন মন্দিরের কাছে। এখান থেকে টোটো করেই আমরা এই মিউজিয়ামে এসে পৌঁছাই। এই মিউজিয়ামটা ছিল মেনলি ট্রাইবাল মিউজিয়াম। ট্রাইবালদের বিভিন্ন সংস্কৃতি, ওদের বিভিন্ন আর্ট, এই সমস্ত এখানে সাজানো ছিল। মানে অনেকটা আমাদের শান্তিনিকেতনের সৃজনী গ্রামে যদি কেউ গিয়ে থাকেন, অনেকটা সেই রকমই লাগছিল। এরপর আমরা খাজুরাহের মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে যাই। ইংলিশ আর হিন্দি দুরকম ল্যাঙ্গুয়েজেই আপনারা এখানে শো দেখার আনন্দ লাভ করতে পারবেন। পরের দিন ভোরবেলা 2টো অটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম খাজুরাহের সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমরা চলে গেলাম রানে ওয়াটারফলস দেখতে। রাস্তাটাও ছিল অপূর্ব, জঙ্গলের একদম মাঝ বরাবর আর সোজা, তাই খুব সুন্দর লাগছিল দেখতে। আর ভোরবেলা হওয়ার জন্য খুব হালকা একটা হাওয়া দিচ্ছিল, তাতেও মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আমরা এসে পৌঁছে গেলাম রানি ওয়াটারফলসের কাছে। এখানে নেমে আমরা একজন গাইড বুক করেছিলাম, কারণ গাইড ছাড়া পুরো জিনিসটা বোঝা একা একা ঠিক ভালো লাগবে না। এই রানি ওয়াটারফলস মেনলি ভালো লাগে বর্ষাকালে। এই রানি ওয়াটারফলসটা তৈরি হয়েছে কেন নদীর ওপর। এটা 5 কিলোমিটার লম্বা আর 30 মিটার গভীর, মানে প্রায় 98 ফুট গভীর গিরিখাত তৈরি করেছে। এটি দেখতে যাওয়ার জন্য কিছুটা সিঁড়ির ব্যবস্থা করা আছে। কিছুটা আপনাকে নিচে নামতে হবে, কিছুটা ওপরে উঠতে হবে, তাহলে সম্পূর্ণ গিরিখাতটা বোঝা যাবে। এখানকার পাথরগুলো গ্রানাইট আর ডলোমাইট। কালারগুলো লক্ষ্য করলে দেখতে পাবেন পিঙ্ক, গ্রে, ব্ল্যাক, হোয়াইট, বিভিন্ন রকমের কালার দিয়ে এই গিরিখাতটা তৈরি হয়েছে।
দেখতে সত্যিই খুব ভালো লাগছিল। এখানে রয়েছে 10 ঘড়িয়াল স্যাংচুয়ারি। গাইডকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে এখানে প্রচুর ঘড়িয়াল আছে, কিন্তু এটা এতটাই গভীর যে আমরা এত ওপর থেকে দেখতে পাবো না। দেখা শেষ হলে এখানে ব্রেকফাস্ট সেরে আমরা এবার আবার বনের পথ ধরে ফিরতে লাগলাম শহরের দিকে। খাজুরাহো হলো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটাকে মন্দির নগরীও বলা যেতে পারে। প্রায় 85খানা মন্দির অরিজিনালি আছে, কিন্তু তার মধ্যে এখন 20টা মতন দেখতে পাওয়া যায়। এখানে ওয়েস্টার্ন, ইস্টার্ন, সাউদার্ন 3টে সাইডের মন্দির আমরা দেখতে পাই। এখানকার সব মন্দিরগুলোই নাগারা স্টাইল আর্কিটেকচার আর ইরোটিক স্কাল্পচারের জন্য বিখ্যাত। এখানকার মন্দিরগুলোর মধ্যে কিছু মন্দির হিন্দু মন্দির এবং কিছু মন্দির জৈন মন্দির। আমাদের ঘোরার দিনটা ছিল বেশ মেঘলা, আর মাঝে মাঝে বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছিল। যখনই গাড়ি থেকে নামছি তখনই বৃষ্টি শুরু হচ্ছে, আবার গাড়িতে উঠলে বৃষ্টি কমে যাচ্ছে। সেই জন্য রোদ বৃষ্টির খেলা চলছে। আমরা শুরু করেছিলাম সাউদার্ন গ্রুপ দিয়ে। প্রথমেই গেছিলাম দুলহাদেও মন্দির, যেখানে ছিল মহাদেবের মূর্তি, এবং তারপরে গেছিলাম চতুর্ভুজ মন্দির, যেখানে ছিল বিষ্ণুর মূর্তি। এখানকার মন্দিরগুলিতে কিন্তু নিত্য পুজো হয় না, আসলে এগুলো এখন স্থাপত্য আর এর অসাধারণ ভাস্কর্য দেখার জন্য লোক দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে। বৃষ্টির মধ্যে বাচ্চাগুলোও কিন্তু খুব মজা করছিল। বৃষ্টিকে উপেক্ষা করে ওরা দিব্যি আমাদের সাথে সমান তালে ঘুরে বেরিয়েছে। বৃষ্টি কম হতে এবারে আমরা ছাতা বন্ধ করে অনেকক্ষণ পর একটু ফটোশ্যুটের আয়োজন করছি। সাউদার্ন গ্রুপের পর আমরা চলে গেছিলাম ইস্টার্ন গ্রুপের দেখতে। ইস্টার্ন গ্রুপের মধ্যে উল্লেখযোগ্য মন্দিরগুলো হলো জৈনদের পরেশনাথ মন্দির, হিন্দুদের বামন মন্দির আর ব্রহ্মা মন্দির। এরপর আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে খাইয়ে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম ওয়েস্টার্ন সাইডের মন্দির দেখতে। আমরা দুপুরে লাঞ্চই করলাম না, কারণ লাঞ্চ করতে গেলে ওয়েস্টার্ন সাইডের মন্দির আর দেখা হয়ে উঠবে না, কারণ মন্দির সাধারণত 6টায় বন্ধ হয়ে যায়, আর সন্ধ্যা হয়ে গেলে সেটা আমরা দেখতে পাবো না। তাই খাওয়া স্কিপ করে আগে মন্দির দেখতে চললাম। ওয়েস্টার্ন গ্রুপের মন্দিরগুলো একটা চত্বরের মধ্যে, আর এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। সেখানে ছিল অনলাইন টিকিটের ব্যবস্থা। অনলাইন টিকিট কাটতে একটু টাইম লেগে গেল। তারপরে আমরা টোটো করে চলে এলাম মেন মন্দিরের প্রাঙ্গণে। প্রথমেই দেখতে গেলাম লক্ষণ মন্দির। এখানে আমরা একজন গাইড বুক করে নিয়েছিলাম, কারণ ওই যে বললাম, গাইড ছাড়া হিস্টোরিক্যাল প্লেসে আপনার ভালো লাগবে না। আর আমাদের গাইডও ছিল খুব ভালো। ওয়েস্টার্ন গ্রুপের মধ্যে এই কান্ডারিয়া মহাদেবের মন্দিরই হচ্ছে সবচেয়ে বড় মন্দির। এছাড়াও এখানে রয়েছে বিশ্বনাথ মন্দির, মা জগদম্বী মন্দির, চিত্রগুপ্ত মন্দির আর নন্দীশ্রী মন্দির। এই মন্দিরগুলি চান্দেলা রাজবংশের রাজাদের সময় তৈরি হয়েছিল। মন্দিরের গায়ে খোদাই করা যে অসাধারণ এই ভাস্কর্য, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা আগেই বলেছি যে আমরা একজন গাইড নিয়েছিলাম, এবং উনি আমাদের এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলেন যে আমরা ভীষণভাবে এনজয় করছিলাম ব্যাপারটাকে। কিন্তু এই দুষ্টু দিদি খালি নাচ করবে আর দৌড়ে দৌড়ে ছুটে পালাবে। তাকে ধরতে গিয়ে মা বাবারা হিমশিম খেয়ে যাচ্ছে। তাই আর হিস্টোরিক্যাল প্লেসে এদের নিয়ে ঘোরা মানেই খুব চাপের ব্যাপার। কিন্তু ওরা সমানতালে আমাদের সাথে মজা করে ঘুরেছে। এই সময় ভাই তুর্যবাবু একটু ঘুমিয়ে নিচ্ছিল তারা সখীর কোলে। সেদিনের রাতটা
খাজুরাহোতে কাটিয়ে পরের দিন ভোরবেলা আমরা আবার চললাম ওরছার উদ্দেশ্যে। চলতি পথে অনেক রেস্টুরেন্টে ব্রেকফাস্টের খোঁজ করতে করতে অবশেষে খিদে পেয়ে গেছিল খুব, তাই শেষ পর্যন্ত এই রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম ব্রেকফাস্টের জন্য। এখানকার ব্রেকফাস্ট মানেই আলুর পরোটা। ব্রেকফাস্ট সেরে আমরা আবার চললাম ওরছার পথে। ওরছা এসে পৌঁছাতে হয়ে গেল প্রায় বিকেল। হোটেল ঠিক করে জিনিসপত্র রেখে বাচ্চাদেরকে খাইয়ে আমরা আবার লাঞ্চ স্কিপ করে বেরিয়ে পড়লাম ফোর্টের উদ্দেশ্যে। বেতোয়া নদীর তীরে অবস্থিত ওরছা একসময় বুন্দেলা রাজপুত রাজাদের রাজধানী ছিল। এই ফোর্টের প্রধানত 3টি মহল ছিল: রাজা মহল, শীষ মহল আর জাহাঙ্গীর মহল। এখানেও আমরা একজন গাইডকে সঙ্গে নিয়েছিলাম, কারণ হিস্টোরিক্যাল প্লেস মানেই দুর্গ, ফোর্ট। সেখানকার হিস্ট্রি জানতে গেলে শুধু দেখলেই চলে না, সেখানকার হিস্ট্রিটাকে ভালোভাবে জানলে তবেই সেই জায়গার গুরুত্বটা বোঝা যায়। রাজামহলের সামনে দাঁড়িয়ে আমাদের রানী একটু ফুলে ফুলে নাচ করছিল, আর আমরাও সবাই মিলে তার সাথে তাল মেলাচ্ছিলাম। ঘোড়ার মাঝে মাঝে ছোটদের নিয়ে একটু মজা। মহলের ভেতরে ছিল রাজাদের থাকার ঘর, শোয়ার ঘর, বসার ঘর, স্নানের ঘর, বাথরুম, সমস্ত কিছু দেখে চোখের সামনে যেন সম্পূর্ণ পুরনো দিনের কথা ভেসে উঠছিল, যে সত্যি এখানে তারা স্নান করতেন, এখানে বসতেন, এখানে খেতেন। আসলে এই সমস্ত জায়গাগুলোতে ভীষণ সমস্ত স্মৃতি জড়িয়ে থাকে। ঘুরতে ঘুরতে তুর্যর মাঝে মাঝেই ঘুম পেয়ে যাচ্ছিল, তাই সে মাঝে মাঝে সুযোগ বুঝেই ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ফোর্টের ভিতরে অসাধারণ সমস্ত কারুকার্য, তখনকার দিনে যে এত সুন্দর কারুকার্য, এত কালারিং কারুকার্য থাকতে পারে সেটা না দেখলে বোঝা যায় না। ভিডিওতে এত কিছু তো তুলে ধরা যায় না, যেটুকুন পারলাম চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার জন্য। কিন্তু আপনারা অবশ্যই একবার গিয়ে ঘুরে আসবেন। এইবার আমরা যে মহলটা দেখতে চলেছি সেইটা দেখে আপনাদের কি কিছু মনে পড়ছে? যদিও আমার মনে পড়েনি, তারপরে অনেকক্ষণ পরে গাইডের কথা শুনে চিনতে পারলাম। হ্যাঁ, এখানে ভুলভুলাইয়া 3 শুটিং হয়েছে। মহলটা কিন্তু অ্যাকচুয়ালি ভুলভুলাইয়ার মতনই ছিল। ভুলভুলাইয়া বলতে বোঝায় যেখানে গেলে সব গুলিয়ে যায়, সবই একই রকম। এখানকার দরজাগুলোও তাই, ঘরগুলোও তাই। এক ঘর দিয়ে বেরিয়ে আরেক দরজা, তো আরেক দরজা দিয়ে বেরিয়ে আরেক ঘর। কোথা থেকে যে কোথায় ঢুকে পড়বেন বুঝতেই পারবেন না। এখানে একতলা থেকে দোতলা, দোতলা থেকে 3তলা অবধি ওঠা যায়। 2 বাবা ছাদে উঠে বসে গেছে, আর আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছি। লক্ষ্মী মন্দির, চতুর্ভুজ টেম্পল, এই সমস্ত কিছু ঘুরে বেতোয়া নদীর ধারে আস্তে আস্তে সন্ধ্যা নেমে গেল। নদীর ধারে বসে কিছুক্ষণ সময় কাটানোর ইচ্ছা থাকলেও বেশিক্ষণ সেখানে বসা গেল না, কারণ হাওয়া দিচ্ছিল খুব কনকনে ঠান্ডা হাওয়া। আর বাচ্চারা দুজনের কেউই মাথায় টুপি রাখবে না, তাই ওদের স্বার্থেই আমাদেরকে সেখান থেকে চলে আসতে হলো। আসার পথে রামরাজা মন্দির ঘুরে আমরা হোটেলে ফিরলাম। সেদিনের রাতটা ওরছা কাটিয়ে পরের দিন আবার ঘুরে আমাদের যাত্রা শুরু হলো গোয়ালিয়রের উদ্দেশ্যে। গোয়ালিয়র যাওয়ার পথে প্রথমেই আমরা দাঁড়ালাম ঝাঁসিতে, ঝাঁসি ফোর্ট দেখতে। ঝাঁসি ফোর্টটা ছিল বেশ কিছুটা উঁচুতে, আর যেখানে গাড়ি পার্কিং হয়েছিল
সেখান থেকে বেশ কিছুটা হেঁটে আর অনেকটা ওপরে উঠতে হতো। আর তুর্য ঘুমিয়ে পড়েছিল, তাই সখীর কাছে রেখে আমরা কয়েকজন চললাম ফোর্ট দেখতে। ভারতীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম মহিলা মুক্তিযোদ্ধা ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। ওনার জন্যেই ঝাঁসি আজ এত সমৃদ্ধ। এখানেও আমরা একজন গাইডকে আমাদের সঙ্গে করে নিই। এখানে ফোর্টে ঢোকার মুখেই একটি বিশাল বড় তোপ দেখতে পাওয়া যায়, যার নাম হচ্ছে কাদাক বিজলি তোপ, যেটি 1857 সালে যুদ্ধের সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও এখানে ছোট বড় বিভিন্ন রকমের তোপ সাজানো ছিল। এগুলো দিয়ে আগেকার দিনে গোলা বর্ষণ করা হতো। ব্রিটিশ শাসনকালে এইখানে বসতো আদালত। এরপর আমরা দেখতে চলে আসি ঝাঁসির জাম্পিং পয়েন্ট। এখান থেকে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ ঘোড়ার পিঠে চড়ে 20 ফুট নিচে ঝাঁপ দিয়েছিল। সেই থেকে এই জায়গাটা জাম্পিং পয়েন্ট নামে পরিচিত। चमक उठी सन 57 में ओ तलवार पुरानी थी, बुंदेले हर बोलो के मुँह हमने सुनी कहानी थी, खूब लड़ी मर्दानी वो तो झांसी वाली रानी थी। সমস্ত ঝাঁসির মানুষের মনে এবং মুখে মুখে এই কবিতার মাধ্যমে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ অমর হয়ে রয়েছে। এরপর আমরা চলে আসি ঝাঁসি ফোর্টের কাছেই ঝাঁসির এই সংগ্রহশালা বা মিউজিয়ামে। এই মিউজিয়ামে বিভিন্ন মূর্তির মাধ্যমে ঝাঁসির রানীর বীর গাথার কথা তুলে ধরা আছে। দিদি সব ঘুরে ঘুরে দেখছিল হেঁটে হেঁটে। ভাইয়েরও ইচ্ছা হচ্ছিল দিদিকে দেখে একটুখানি হাঁটার, কিন্তু ভাই এখনো হাঁটতে শেখেনি, তাই সে কোলে কোলেই ঘুরতে হচ্ছিল। দিদিকে দিদির মা একটা ভালো জিনিস শিখিয়েছে। যখনই বলছে ঝাঁসির রানী আর দিদি বলছে নমো নমো, ঝাঁসির রানী নমো নমো। ঢাল তরোয়াল অস্ত্র শস্ত্র দেখার পরে এবার যে ঘরে এসে পৌঁছালাম, সেই ঘরে ছিল পুতুল, বিভিন্ন রকমের পুতুল। আর দিদি বলছে এই পুতুল দে না, পুতুল আমাকে দে না। পুতুল দেখা শেষ করে দুই জ্যান্ত পুতুলের গলাগলি চলছে। দুজনের মধ্যে ভাব ভালোবাসা হচ্ছে, দুজনে দুজনের গলা জড়িয়ে ধরছে। আবেগঘন মুহূর্ত পেরিয়ে আমরা এবার এলাম কয়েনের ঘরে। হ্যাঁ, এখানে ছিল বিভিন্ন রকমের কয়েনের কালেকশন। এর সাথে ছিল বেশ কিছু এন্টারটেনমেন্ট, যেমন সাইকেল চালানো, যেখানে আমি আর আমার দিদি সাইকেল চালাতে শুরু করে দিয়েছিলাম। আর ছিল বায়োস্কোপ। পরের দিন গোয়ালিয়র ঘুরতে বেরিয়ে প্রথমেই আমরা চলে এলাম ঝাঁসির রানীর সমাধি দেখতে। এখান থেকে আমরা চলে গেছিলাম সূর্য মন্দির দেখতে। সূর্য মন্দিরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই সেখানকার ভিডিও আর আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু বাইরে বেরিয়েই এই ময়ূরটাকে ঘুরতে দেখে সামনে থেকে খুব ভালো লাগছিল। এত কাছে রাস্তার উপর ময়ূরটা নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াচ্ছিল। তারপরে আমরা চলে এলাম গোয়ালিয়র ফোর্টের উদ্দেশ্যে। গোয়ালিয়র ফোর্টটা ছিল মেন রাস্তার থেকে অনেকটা উপরে, এবং গোয়ালিয়র ফোর্ট ঘুরতে প্রায় সারাটা দিন সময় লেগে যায়। কিন্তু আমাদের হাতে এত সময় ছিল না, আমাদের বিকেলেই ছিল ট্রেন ধরার পালা। তাই আমরা ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে সেই গাড়ি করে ফোর্টটা কিছুটা ঘোরার চেষ্টা করলাম। এই দুর্গটি প্রায় 3 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। এর বিশালতা ও দুর্ভেদ্য গঠনের জন্য এটি ভারতের জিব্রাল্টার নামেও বিখ্যাত। এই ফোর্টের দেওয়াল লাল পাথর দিয়ে তৈরি, আর এর আকর্ষণীয় কাজ দেখার মতো। এখানে গুজারি মহল, মান মন্দির সহ আরও অনেক কিছু দেখার রয়েছে।
আগেই বললাম, হাতে কম সময় থাকার জন্য আমরা সমস্তটা ঘুরে উঠতে পারিনি। ইচ্ছা আছে পরে আরেকবার শুধু গোয়ালিয়র ফোর্ট দেখতেই যাব। ফোর্ট ঘুরতে ঘুরতেই নেমে পড়ে হুড় করে বৃষ্টি, আর সেই জন্য আমাদের আরও তাড়াতাড়ি হোটেলে ফিরে আসতে হয়, কারণ বিকেলেই ছিল আমাদের ট্রেন। আবারও লাঞ্চ স্কিপ করে আমাদের ট্রেনে উঠতে হলো। ঘুরতে গিয়ে খাওয়া দাওয়ার মধ্যে অনলি ব্রেকফাস্ট আর ডিনার, এছাড়া আমাদের আর সেভাবে খাওয়া হয়েই ওঠেনি। ঘুরতে গেলে আমাদের কাছে আগে ঘোরা পরে খাওয়া, কারণ ঘুরতে গেলে শুধু খেলে অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই সেই সময়টুকুও আমরা ঘোরার জন্য ছাড়ি না। এবারের ঘোরা ছিল খুবই হেক্টিক ট্যুর, আমাদের পক্ষে না, বাচ্চাদের জন্য। কিন্তু তা হলেও ওরা সমান তালে বড়দের মতন পায়ে পা মিলিয়ে ঘুরে গেছে। ফেরার সময় সূর্য বই পড়ছে, দিদি গান করছে। ফেরার সময় আমাদের ট্রেনে অনেকটা টাইম কাটাতে হয়েছিল। আমাদের বড়দেরই ক্লান্তি এসে যাচ্ছিল, আর ওরা তো ছোট মানুষ। তাও তার মধ্যেই দুই ভাই বোন মিলে খালি হাততালি, পা দোলানো এই সমস্ত করে গেছিল। ওরা দুজন বেশ মজাতেই ছিল। আসলে ঘুরতে গেলে আমরা ভয় পাই যে বাচ্চাদের বুঝি কষ্ট হবে, কিন্তু আসলে আমাদের বড়দেরই কষ্ট হয়। বাচ্চারা কিন্তু খুব মজায় থাকে আর আনন্দে থাকে। তাই আপনারাও আনন্দে থাকুন, মজায় থাকুন, ঘুরতে থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেল। আবারও বারবার ফিরে আসবো নতুন জায়গার সন্ধান নিয়ে।